ভাইয়া, গাড়ি থামাও, আইসক্রিম খেতে খেতে যাবো। সাদাব গাড়ি থামালো আর চোখে বারবার নূরকে দেখছে। বোঝার চেষ্টা করছে নূরের শারীরিক অবস্থা কেমন। জ্বর থেকে মাত্র উঠেছে, ভালো লাগবে এই জন্য একটু নিয়ে বের হয়েছিল। জ্বর মুখে নাকি টক খেতে ভালো লাগে, কিন্তু চিন্তা করেছে একটু ফুচকা খাবে, তাই গাড়ি থামালেও সাদাব কঠিনভাবে বলে দিল, নূর আইসক্রিম খাবে না। নূরের এখন আইসক্রিম খাওয়া যাবে না, এমনি ঠান্ডা জ্বরে ভুগছে। রিমা বলল, তাহলে থাক, আমি খাবো না। ও খাবে না, বিষয়টা কেমন দেখা যায়। তাহলে চলো আমরা চটপটি ফুচকার দোকানে যাই। চটপটি খেয়ে কিন্তু আমরা কুড়ির বিশ্ব রোডে ঘুরবো ভাইয়া, গাড়ি দিয়ে। তুমি কিন্তু প্রমিস করেছো, ভুলবে না। সাইমন মনে মনে, ইস, ভাইয়ের সাথে কত আবদার, কত রং ঢং, আর আমার সাথে কথা বলার সময় ওর যত বাগড়া বেড়ে যায়। হঠাৎ সাইমনের চোখে পড়ল আয়নায়, দেখল রিমা ওর দিকে তাকিয়েছিল। সাইমনের দৃষ্টির সাথে রিমা দৃষ্টি মিলতেই রিমার সাথে সাথে চোখ সরিয়ে ফেলে। সাইমনের কাছে কেমন যেন লাগলো দৃষ্টিটা। সাইমন এক নজরে তাকিয়ে আছে আয়নার দিকে। যদিও রিমা তাকিয়ে নেই, তবুও রিমাকে স্পষ্টভাবে আয়নায় দেখা যাচ্ছে। রিমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে সাইমন। চোখ জোড়া ভীষণ সুন্দর, ভ্রুটা খুব সুন্দর জোড়া লাগানো, যাকে বলে কালো কুচকুচে চুল মাঝখানে সিথি করেছে। ঠোঁটের বাঁ পাশে একটি গাঢ় তিল আছে। নাকটা সরু, সুন্দর ছোট্ট একটা নাকে ফুল পড়েছে। কানে ছোট্ট এক জোড়া ঝুমকো, একটু পরপর চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে। আর আয়নায় তাকাচ্ছে না মীরা, ঠোঁটগুলো হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়েছে। হঠাৎ মনে পড়ে গেল এই ঠোঁটেই চুমু খেয়েছিল গতকাল। সাইমনের এখন ভীষণ লজ্জা লাগছে, বারবার চোখ চলে যাচ্ছে রিমার ঠোঁট দুটোর দিকে। চোখ বন্ধ করে ফেলল সাইমন, সিটে মাথা এলিয়ে দিয়ে মনে করতে লাগলো গতকাল চুমু খাওয়ার সেই দৃশ্যটি। ভীষণ ভালো লেগেছিল ওই সময়, রাগের মাথায় করে ফেলেছিল, কিন্তু যখনই অনুভব করে তখনই মনে হয় কি এক ভীষণ অনুভূতি জন্ম নিয়েছে রিমার প্রতি। কেমন এক অধিকারবোধ, জানে না এটা কি, তবে রিমা অন্য কাউকে চুমু খেতে পারবে না। মনে মনে ঠিক করে ফেলো সাইমন এই ঠোঁটে একবার সাইমন চুমু খেয়েছে, এই ঠোঁটে অন্য কাউকে চুমু খেতে দিবে না। সাইমন হঠাৎ গাড়ি ব্রেক করায় সাইমন তাকালো, দেখলো চটপটি ফুচকার দোকানের সামনে এসে গাড়ি থেমেছে। সাইমন আর কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি থেকে নামলো। সবাই চটপটি ফুচকার দোকানে ঢুকবে, ঠিক এমন সময় দেখলো সাবাকে। নূরের চল শক্ত হয়ে গেল। এই মুহূর্তে মনে মনে ভাবলো এর জন্য চটপটি ফুচকার দোকানে নিয়ে এসেছে, কারণ সাবা এখানে আসবে। এই জ্বর শরীরে নূরকে সাথে করে টেনে নিয়ে এসেছে কেন তাহলে? কি চাই লোকটা? নূর চুপচাপ মেজাজ গরম করে মাথা নিচু করে রাখলো। কেন এমন করছে সাদা ভাই? বারবার নূর নিজেকে প্রশ্ন করছে আজকে দিনটা কি বাদ দেওয়া যেত না? নূর এত অসুস্থ ছিল গতকাল ওনার জন্যই। সাবা আপুকে যখন এতই ভালোবাসে, তাহলে নূরকে কেন বারবার ওনার সামনে ওনার সাথে জড়াই? নূরে যেন চোখ ছাপিয়ে কান্না চলে আসছে, কিন্তু কিছুই বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে রয়েছে। সাইমন সাবাকে দেখে অভিবাদন জানাতে চলে গেল, সাথে রিমাও। চুপচাপ তাকিয়ে রইল সাদাব নূরের দিকে। সাদাব নিজেও জানতো না সাবা এখানে আছে, কিন্তু সাদাব বুঝতে পারছে বড্ড বড় ভুল হয়ে গেছে এখানে নিয়ে আসা। যদি আগে চলে যেত তাহলে এই অঘটন ঘটতো না। এখন যা ঘটার ঘটে গেছে। নূরকে আর কোনোভাবেই বোঝানো যাবে না সাবার ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু ভদ্রতার খাতিরে সাদাব নূরকে সাথে করে নিয়েই এগিয়ে গেল সাবার কাছে। সাবা এসে সাথে সাথে হাত জড়িয়ে ধরল সাদাফের, কারণ সাবা জানে এখনও নাটক চলছে, সবাইকে না করা হয়নি। কিন্তু সাদাব চাচ্ছিল না আজকে এই ঘটনা ঘটুক, কারণ নূরের শরীর অসুস্থ। আজকে শুধু নূরের রিফ্রেশমেন্টের জন্য নিয়ে এসেছিল, কিন্তু হিতের বিপরীত হয়ে গেল, আরও বেশি মন খারাপ হয়ে গেল মেয়েটার। এসব কথা ভাবতে ভাবতেই সাদাফ একটি দীর্ঘশ্বাস ফেল। সাবা সাদাফের হাত ধরে নূরের দিকে তাকিয়ে বলল, কেমন আছো নূর? তোমাকে আজ কেমন অসুস্থ অসুস্থ লাগছে কেন? নূর কোনো মতে একটু মুখটা তুলে আমতা আমতা করে বলল, কই না তো, গতকাল একটু জ্বর এসেছিল, আজকে ভালো আছি। আপনি ভালো আছেন? সাবার সাথে সাথে সাদাফের দিকে তাকিয়ে হাত আরও জোরে ধরে বলল, এতক্ষণ ছিলাম না, এই যে সাদাবকে দেখতে পেলাম, এখন ভীষণ ভালো লাগছে।
সাদাব আস্তে আস্তে সাবার হাতটা একটু সরিয়ে দিয়ে নূরের দিকে তাকালো। দেখলো নূর নিচের দিকে তাকিয়ে আছে। সাদাবের ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। নূর অসুস্থ, আরও না অসুস্থ হয়ে যায়, এই টেনশনে পড়ে রইল। তারপর তাড়াতাড়ি সাইমনের দিকে তাকিয়ে বলল, সাইমন, চটপটে অর্ডার দিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। বলেই নূরের হাত ধরে টেবিলে নিয়ে বসিয়ে বলল। বস, আমি আসছি। নূর চুপচাপ দেখলো সাদাফের যাওয়া। সেদিন চটপটি খাওয়া শেষ করে তাড়াহুড়ো করেই বের হয়ে গিয়েছিল সাদাফ। ওরা সবার সাথে বেশি একটা কথা বলার সুযোগ হয়নি। কুড়িল রোডে যেতে চেয়েছিল, কিন্তু নূরের মন খারাপ দেখে বিভিন্ন অজুহাতে সাদাফ বাড়িতে ফিরে এলো। এই মুহূর্তে আর নূরের একদম মুড নিয়ে কোথাও যেতে চাচ্ছিল না। রাত 12টা সাদাফ নূরের রুমে বাহিরে এসে দাঁড়ালো। সন্ধ্যার পর থেকে নূর আর সাদাফের সাথে কোনো কথা বলেনি, তাই ভাবলো নূরের সাথে একটু কথা বলা দরকার। এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে, তাই সমস্যা হবে না, এটা ভেবেই সাদাফ নূরের রুমে ঢুকলো। ঢুকে দেখলো ড্রিম লাইট জ্বালানো, শুয়ে আছে। তবে বোঝা যাচ্ছে নূর ঘুমায়নি, কারণ নড়াচড়া করছে। সাদাফ একটু আস্তে করে ডাকলো, নূর। নূর সাথে সাথে চমকে তাকালো সাদাফের দিকে, কিন্তু কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে রইল। সাদাফ আর একটু এগিয়ে এসে নূরের কাছে হাঁটু ভেঙে বসে বলল, শুনছিস? ঘুমাচ্ছিস? একটু কথা ছিল, ওঠ। নূর বলল। আমি এখন কোনো কথা বলবো না, আপনি আপনার রুমে যান, ভীষণ ঘুম পাচ্ছে আমার। সাদাফ বলল। বাড়াবাড়ি করিস না, আমার কথা একটু শোন, শুনে তারপর তুই ঘুমাবি, ওঠ। নূর বলল। বললাম তো আমার ঘুম পাচ্ছে, আপনি এখন রুমে যান, আমার কোনো কথা নেই আপনার সাথে। আর আপনি যখন তখন আমার রুমে আসবেন না। নুরাজকে সাদা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবে, ভীষণ খারাপ ব্যবহার করবে। এতই যখন সাদা ভাই সাবা আপুকে ভালোবাসে, তাহলে নূরের সাথে কেন এসব এরকম করে? নূরার এগুলো কখনো প্রশ্রয় দিবে না, এগুলো মেনেও নেবে না। সাদা বিরক্ত হয়ে নূরের হাত ধরে যেই নূরকে টেনে তুলবে, অমনি নূর 2 হাত দিয়ে ইচ্ছা মতো শরীরে, বুকে, গলায় সাদাফের আঁচড় কাটতে লাগলো হাতের নখ দিয়ে। আঁচড় কাটা শেষে বলল, বললাম তো আমার আপনার সাথে কোনো কথা নেই, আর আমার রুমে আসবেন না আপনি, এখন যান, বেরিয়ে যান। সাদাফের গলা বুক সব ভীষণ জ্বলছে, কিন্তু ভাবলো এই মুহূর্তে বেরিয়ে না গেলে মেয়েটা আরও চিৎকার চেঁচামেচি করবে, বিষয়টা খারাপ দেখাবে। তাই বলল, পরে কথা হবে তোর সাথে। আর এই দাগগুলো চিনে রাখিস, এটার হিসাব বাকি রইল, পরে তোকে সুদ সহ ফেরত দেব। বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল সাদাব। গলা বুকে ভীষণ জ্বলছে, হাত দিয়ে কাঁচা ক্ষতগুলো দেখছে। বর্তমানে সব ভাবতে ভাবতেই নূর বারবার দরজার দিকে তাকাতে লাগলো। এখনও সাদাব ভাই আসছে না। 10টা পার হয়ে 10:30 বেজে গেল। এখন তো সবার খুব টেনশন হচ্ছে। অফিস থেকে জানানো হয়েছে সাদাব আরও 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। সাইমন সিদ্ধান্ত নিল গাড়ি নিয়ে বের হবে, পুরো বাড়ি থেকে অফিসের রাস্তা পর্যন্ত দেখবে সাদাব ভাই কোথায় গেছে। যেই উঠে দাঁড়ালো, অমনি দেখলো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে সাদাব। সবাইকে এত রাতে নিজে একসাথে দেখে সাদাব বুঝতে পারলো ও ফিরে না আসায় সবাই অপেক্ষা করছিল, তাই এসে বলল, রাস্তায় আজকে প্রচুর জ্যাম, তাই দেরি হয়ে গেল। মোবাইলে চার্জ ছিল না, তাই কারো ফোন ঢোকেনি। নূরের দিকে একবার সাদাব আর চোখে তাকালো, দেখলো নূর ওখানে বসে আছে, তার মানে ওর জন্য অপেক্ষা করছিল। কিন্তু নূরকে পাত্তা না দিয়ে সরাসরি চলে গেল হুমায়ুন কাছে। বলল, রুমে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। হুমায়ুন রহমান ভাবলো না জানি ছেড়ে কি বোমা ফাটাবে ছেলেটা। ফজলুর রহমান অবাক হয়ে গেলেন। এসেই বাবাকে নিয়ে গেল, কথা আছে? কি এমন কথা আছে যে আমাদের সামনে বলা যেত না? টেনশনে পড়ে গেলেন ফজলুর রহমান। হুমায়ুন রহমান রুমের ভেতর ঢুকতেই সাদাফ রুমে দরজা লাগিয়ে দিল। তারপর 1 মুহূর্ত সময় ব্যয় না করে বাবার সামনে সে দাঁড়িয়ে বলল, ছোট বাবাকে বলো তার মেয়ে আমাকে বিয়ে করতে চায়। অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে। বলল, কি নূর, তোকে বিয়ে করতে চায়? তোকে দেখলে তো খরগোশের মতন নেতিয়ে থাকে মেয়েটি। তোমার খরগোশের মতো বিতু মেয়েটি আমাকে একা পেলে জঙ্গলি বিড়ালের মতো হয়ে যায়। দেখবে কি করেছে আমায় আঁচড় কেটে। শার্ট খোলার ভান ধরে বলল সাদাফ। থাম বেয়াদব ছেলে, বাপ হই তোর, একটু তো লজ্জা কর। কি এমন করেছিস যে ওই বিতু মেয়েটাকে তোকে আঁচড় কাটলো? তোকে জন্ম দিয়ে যে পাপ করেছি তা এই জন্মে আর মোচন হবে না। বাবার সাথে কথা শেষ করে সাদাফ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার জন্য আসলো। যদিও সবার খাওয়া শেষ, কিন্তু সবাই আগে থেকে ড্রয়িং রুমে ছিল। নূরও গেল না, নূর চুপচাপ ড্রয়িং রুমে বসে রইল। রিমাও সবার কাছ থেকে বিদায় নিয়ে উপরে চলে গেল। ওর
প্রজেক্টে কিছু কাজ আছে, সেটা শেষ করতে হবে। সাইমন মনে মনে প্ল্যান করে। তুই প্রজেক্টের কাজ শেষ কর, কাজ শেষ হলে আমি তোকে ধরছি। তুই অনেকবার বেড়েছিস, আজকে এটা কমাতে হবে। ফোন দিলে কথা বলে না, সামনে গেল কথা বলে না ঠিক মতো। কি পেয়েছে মেয়েটা? সাইমনের কি কোনো দাম নেই? আজকে হাড়ে হাড়ে টের পাবে সাইমন কত দামি। সাদাব টেবিলে বসে খাচ্ছে, পাশে বসে আছে নরিন আফরোজ। সামিহা বেগম রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখছে। নূর এদিক সেদিক তাকিয়ে দেখার চেষ্টা করছে আর চোখে সাদাবকে, কিন্তু সাদাব কোনো পাত্তাই দিচ্ছে না আজকে। নূরের ভীষণ মন খারাপ করছে। এমন করছে কেন সাদাব ভাই? না হলে রাগের বশে একটু আশ্রি কেটেছে, কি এমন হয়ে গিয়েছে? এই বড় দেহটা নিয়ে ছোট্ট নূরের একটু আঁচড়কে সহ্য করতে পারে না। বুকে এক পাহাড় সমান অভিমান জড়ো হতে থাকলো নূরের। ঠিক এমন সময় ডাক এলো নরিন আফরোজের, ডেকে বলে, নূর একটু এদিক আয় তো মা। নূর যেন এই ডাকের অপেক্ষায় ছিল। সাথে সাথে দুবদাপ পা ফেলে টেবিলের সামনে এসে পড়ল। এসে বলল, বড়ম্মু ডেকেছো, কিছু বলবে? নরিন আফরোজ বলল, হ্যাঁ এই দিকে আয় একটু। রান্নাঘর থেকে গিয়ে একটু মাংসের তরকারিটা নিয়ে আয়, গরম করে রেখেছি। নূর সাথে সাথে দৌড়ে গেল রান্নাঘরে। সামিহা বেগম তরকারি বেড়ে দিতেই নূর মাংসের বাটি নিয়ে এসে টেবিলে রাখলো। নরিন আফরোজ বলল, একটু বেড়ে দে তো মা, ও তো আবার একা একা বেড়ে খায় না। নূর মনে মনে খুব খুশি হলো। আর জীবনে প্রথম সাদাবকে নিজের হাতে বেড়ে খাওয়াবে নূর। ভিতরে কেমন যেন একটা খুশি খুশি সুখ সুখ অনুভূতি হতে লাগলো নূরের। সাদাব চুপচাপ খাচ্ছে, মাথা তুলে তাকাচ্ছে না, কিন্তু সাদাব মনে মনে খুশি। নূর আজকে ওকে প্রথমবার খাবার বেড়ে দেবে, ওর পাশে দাঁড়িয়ে থাকবে। সাদাবেরও খুব ভালো লাগছে, কিন্তু প্রকাশ করছে না। নরিন আফরোজ বলল, সব টুকরো কিন্তু দিস না, ও কিন্তু বেছে বেছে খায়, জানিস তো কেমন মাংস খায়। নূর সাথে সাথে বলল, হ্যাঁ জানি, হাড় সহ মাংসগুলো খায়, দেখেছি আমি। নূর বেছে বেছে 2 পিস হাড়সহ মাংস তুলে দিল সাদাফের প্লেটে। তারপর সাদাফ পানির গ্লাস খালি দেখে সাথে সাথে পানি জগ থেকে পানি ঢেলে দিল। দিয়ে সাদাফের পিছনে দাঁড়িয়ে রইল, গেল না। নরিন আফরোজ বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, চেয়ারে বস। নূর বলল, না না, ওনার যদি আরো কিছু লাগে সেই জন্যই দাঁড়িয়ে আছি। ওনার নূরের মুখ থেকে কথাটি শুনেই সাথে সাথে সাদাফের খাবার মনে হয় গলায় আটকে গেল, কাশি উঠে গেল। সাথে সাথে নূর পানির গ্লাসটি এগিয়ে দিল সাদাফের দিকে। সাদাফ নূরের দিকে এক পলক তাকিয়ে ঢকঢক করে পানিগুলো গিলে ফেলল। এদিকে নরিন আফরোজ অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। এতদিন ভাইয়া বলে রেখেছে, আজ হঠাৎ কি হলো? ওনার কেন বলো? বিষয়টা খটকা লাগলো নরিন আফরোজের। রাত 12টা বাজার অপেক্ষায় ছিল সাইমন। এতক্ষণে রিমার প্রজেক্টের কাজ শেষ। সাইমন ধীরে ধীরে নিজের রুম থেকে বের হয়ে এগিয়ে গেল রুমের দিকে। রুমে দরজা চাপানো ছিল, টেবিলে বসে কিছু একটা আঁকাউকি করছিল রিমা। সাইমন রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। সাথে সাথে পিছনে ফিরে তাকিয়ে দেখলো সাইমনকে দরজা লাগাচ্ছে। রিমা উঠে এসে বলে, দরজা লাগালি কেন? সাইমন বলল, চুপ, এত জোরে কথা বলছিস কেন? আর তুই এত বেয়াদব হচ্ছিস কেন দিনে দিনে? আর আমাকে তুই করে বলিস কেন? শোন, একটা চুমু দিয়ে থুক্কো, 2টা চুমু দিয়ে যদি তুমি থেকে তুইতে নেমে আসিস, তাহলে তুই থেকে তুমি করার জন্য 4টা চুমু দিব আমি। রিমা রাগে ফুঁসছে, মুখটা খুলেই বাজে কথা বলছে ছেলেটা। বলল, তুই কি বের হবি রুম থেকে, নাকি আমার হাতে যা আছে তাই তোর মাথার মধ্যে ফিক্কে মারবো? সাইমনের মাথা হঠাৎ গরম হয়ে গেল। ধূপধাপ পা ফেলে টেবিলের সামনে এসে রিমার সামনে দাঁড়িয়ে রিমাকে পাশ কাটিয়ে 2 হাত দিয়ে টেবিলের উপর ভর দিয়ে দাঁড়ালো। হঠাৎ এত কাছে চলে আসায় সাইমন রিমা ভয় পেয়ে গেল। একটু ঝুঁকে পিছনের দিকে টেবিলের উপর পড়ল রিমা। সাইমন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, খুব কাছে চলে এসেছে রিমার। সাইমনের ঘন ঘন উত্তপ্ত নিঃশ্বাস রিমা যেন দগ্ধ হয়ে যাচ্ছে। মুখ ঘুরিয়ে নিল রিমা। কেন বারবার আমাকে রাগিয়ে দিস? কি প্রমাণ করতে চাইছিস? জানতে চাইলো সাইমন। রিমা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, আমার ঘরে যখন তখন কেন চলে আসো? জানো না একটা মেয়ের রুমে যখন তখন আসতে হয় না? আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকতে পারি, কেন আসো? সাইমন কিছুক্ষণ রিমার দিকে অপলক চেয়ে রইল। তারপর রিমার মুখটা নিজের হাতের আঙুল দিয়ে একটু ঘুরিয়ে নিজের রিমার চোখে চোখ রেখে বলল, জানি না কেন আসি, কিন্তু আসতেই হতো।
কেননা আজ যে চলছে না, আগেও তো আসতাম, যখন তখন আসতাম, তখন তো কোনো সমস্যা হয়নি। এখন কি সমস্যা? তখনকার কথা আর এখনকার কথা এক নয়, এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আমতা আমতা করে বলল রিমা। সাইমন রিমা চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলল, তাই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে? শুধু তো দুটো চুমু খেয়েছি, চুমুতে সিচুয়েশন চেঞ্জ? তাহলে আরেকটা খাই, তাহলে সিচুয়েশন আর একটু ইন্টারেস্টিং করে। রিমা চোখ বন্ধ করে ফেলল সাইমনের কথায়। নূর ধীরে ধীরে এক পা দুপা করে বিছানার কাছে এসে দাঁড়িয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সাদাফের টি শার্টের গলার কাছটায়। টি শার্টের গলা একটু টেনে ধরে উকি দিয়ে দেখতে লাগলো কোথায় কোথায় আঁচড় কেটেছিল নূর নিজের নখ দিয়ে। হঠাৎ সাদাফ নূরের হাত চেপে ধরল বুকের সাথে। তারপর কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থেকে একটি দীর্ঘশ্বাস ফেলে নূরকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে নূরের উপর ঝুঁকে এসে নূরের দুই হাত বিছানায় চেপে ধরে বলল, এখন এটার প্রতিশোধ নেব। বলেছিলাম না, হিসাবটা তোলা রইল, সুদ সহ ফেরত দেব। নূর ভয় পেয়ে বলল, তাহলে কি আপনি নখ দিয়ে আমায় আঁচড় কাটবেন? না, আমার নখ নেই, নূর খুশি হলো। কিন্তু দাঁত আছে। মানে? এত মানে বুঝতে হবে না। বলেই সাদাফ সাথে সাথে মুখ গুজে দিল নূরের গলায়। সাদাফ নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের কানের পাশে। তারপর বলল, তোর নখ ছিল, তুই নখ বসিয়েছিস। বলেছিলাম সুদ সহ ফেরত দেবো। আমার দাঁত আছে, তাই এখন থেকে দাঁত বসিয়ে দেবো। বলার সাথে সাথে নূরের গলায় মুখ গুজে দিয়ে মোটামুটি হালকা জোরে একটি কামড় দিল সাদাফ। নূর চিৎকার করবে তার আগেই নূরের মুখ চেপে ধরে মুখ উঠিয়ে বলল, সুদ সহ ফেরত দিলাম। কিছু কিছু কষ্ট অনেক সুখের হয়, এটাও মনে কর সেরকম। তোকে আজকে আমি প্রথম সুখময় যন্ত্রণা দিলাম। যখন বুঝবি তখন এই যন্ত্রণা তুই বারবার পেতে চাইবি। বলেই কামড় দেওয়া স্থানে ছোট ছোট করে চুমু এঁকে দিল সাদাফ। রিমা চোখ বন্ধ করে ফেলল। চোখ খোল। রিমা নিশ্চুপ, কি হলো কে জানে। রিমা ঠোঁটে চুমু খেয়ে বসলো, তবে ধীরে ধীরে যেন কোনো তাড়া নেই। রিমার সাথে সাথে নিজের জামা খামচে ধরলো। সাইমন রিমার দিকে তাকালো। সাইমন চোখ খোলার সাথে সাথেই গালে 5 আঙুলের দাগ বসে গেল। থাপ্পড়ে চোটে সাইমন ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। পড়ে গিয়ে দেখলো খাটের নিচে গড়াগড়ি খাচ্ছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল ও। রিমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছিল বলতে পারে না। সামনে টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30টার মতো বাজে। ও রিমার জন্য অপেক্ষা করছিল কখন রিমা প্রজেক্ট শেষ হবে, রিমা রুমে গিয়ে বোঝাপড়া শেষ করবে। কোনো মতে বিছানা ধরে উঠে দাঁড়ালো সাইমন। দাঁড়িয়ে চিন্তা করলো এখন যাবে কি না। পর মুহূর্তে চিন্তা করলো এখনই যেতে হবে, কিছু বোঝাপড়া যা আজকের মধ্যে শেষ করতে হবে। যেই ভাবো সেই কাজ। চুপি চুপি বের হয়ে রিমার রুমের দিকে গেল সাইমন। গিয়ে দেখলো রুম হালকা করে চাপানো। রিমা এখনও টেবিলে বসে কিছু একটা কাজ করছে। স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। কোনো মতে ভয়ে ভয়ে রিমা রুমের ভিতরে ঢুকলো। মনে মনে ভাবলো স্বপ্ন রিপিট না হলেই হয়। ফজলুর রহমান আজকেও রাতে ঘুমাতে পারছেন না। সাদাফ হুমায়ুন রহমানকে ডেকে নিয়ে কী কথা বললেন এটা মনে মনে ভাবছেন আর বিছানায় এপাশ ওপাশ করছেন। সামিহা বেগম বললেন, গতকাল দেখলাম ঘুমাতে পারছেন না, এখনও ঘুমাচ্ছেন না, সমস্যা কি? মনে কোনো কথা থাকলে আমার সাথে শেয়ার করেন। ফজলুর রহমান আমতা আমতা করে বলল, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, জানি না কিভাবে নিবে। সামিহা বেগম বলল, ভনিতা না করে বলেন কি হয়েছে। ফজলুর রহমান বলল, আচ্ছা, সাদাবকে তোমার নূরের জন্য কেমন লাগে? মানে সাদাব আমার ভাইয়ের ছেলে, ঠিক আছে, এই বাড়ির ছেলে, সব থেকে ভালো ছেলে, কিন্তু কখনো যদি এমন হয় সাদাব নূরকে চেয়েছে, তখন তোমার কি প্রতিক্রিয়া হবে? সামিহা বেগম ঝটপট বিছানায় উঠে বসলেন। বসে বলল, কি বললেন আপনি? আবার বলেন তো শুনি, আমি কি কানে ভুল কিছু শুনেছি কি না? মানে আমাদের সাদাব আমাদের নূরকে বিয়ে করতে চাইবে, এটা কি বলতে চাইছেন? ফজলুর রহমানও উঠে বসলো। বসে হ্যাঁ সূচক মাথা নেড়ে ইশারা করলেন। সামিহা বেগম হালকা একটি চিৎকার দিয়ে ফজলুর রহমানকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, আপনার মেয়েকে সাদাব বিয়ে করতে চাইবে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? আমি তো সারা দিন চিন্তা করতাম কোন বাড়িতে ওকে গুছিয়ে দেব। আল্লাহই জানে, আজকে তো খুশিতে আমি সারা রাত ঘুমাতে পারবো না। সাদাব যদি আমার মেয়ের জামাই হয়, তাহলে তো আমার চেয়ে খুশি দুনিয়াতে আর কেউ হবে না।
আর আপন মেয়েও সারা জীবন আমার বাড়িতেই থাকবে। ফজলুর রহমান খুশি হলেন বউয়ের কথা শুনে, সাথে সাথে অবাক হলেন মেয়ের প্রতি তার এই ধরনের চিন্তাভাবনা দেখে। আর বিয়ের পিছনে যুক্তি শুনে আরও অবাক হলেন। তবে কিছুটা ভারমুক্ত হলেন ফজলুর রহমান। শত হলেও সামিহা বেগম নূরের মা, অবশ্যই তার একটি মতামতের মূল্য রয়েছে। তাই ভয় পাচ্ছিলেন উনি এটা যেন মনে না করেন নিজের ভাইয়ের ছেলে দেখে বিয়ে দিতে চাইছে, বা এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা করেছে। সামিহা বেগম গলা ছেড়ে বলল, সত্যি বলুন না, আপনি সত্যি বলছেন সাদাব চাইবে নূরকে? যদি এ কথা সত্যি না হয়, আমি সাদাবকে কালকে থেকে মেয়ের জামাই হিসেবে আদর করব। সামিহা বেগমের ছেলে মানুষই দেখেছে। ফজলুর রহমান হাসলেন, বললেন, এখনও চাইনি, তবে চাইতে পারে। আমার মনে হচ্ছে সাদাব নূরকে পছন্দ করে। ভাইজান কিছু একটা জানে, আমাকে সংকেত দিয়েছে, কিন্তু আমি 2 দিন ধরে শুধু ভাবছিলাম। এদিকে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সাদাফের কথা শুনে। সাদাফ নূরকে ছেড়ে উঠে বসলো, বসে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, নূর, রুমে যা। আর সত্যি এইভাবে হুটহাট করে রাতের বেলা আমার রুমে চলে আসিস না। যথেষ্ট বড় হয়েছিস, আশা করি এতটুকু বুঝতে পারিস। তোকে দেখলে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয়। নিচের রুমে যা নূর। নূর কোনো মতে বিছানা থেকে উঠে বসে নিজের গায়ের ওড়না ঠিক করে নিল, তারপর বলল, আপনি কি সত্যি সাবাবুকে বিয়ে করবেন? সাদাফ বলল, তুই চাস না করি? নূর না বলে মাথা ঝাঁকিয়ে সাথে সাথে দৌড় লাগালো রুমের বাহিরে। সাদাফ নূরে যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটু দীর্ঘশ্বাস ছাড়লো। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। সবার শেষে নেমেছে নূর। রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে। ইদানিং নূরের ঘুমাতে দেরি হয়। নরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, কি রে নূর, তোর এত উঠতে দেরি হয় কেন রে আজকাল? স্কুল আছে কই তাড়াতাড়ি উঠবি, তা না সবার পরে তুই উঠিস। হঠাৎ নরিন আফরোজ বললেন, কি রে এই গরমের মধ্যে তুই এত ঘুমটা দিয়ে এসেছিস কেন? নূর চুপচাপ আমতা আমতা করতে করতে বলল, আমার গরম লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই। সাদাব জানে কেন নূর ঘুমটা দিয়ে এসেছে। কাল যে দুষ্টুমির ছলে ভুল করে ফেলেছে সাদাব, এমন একটা জায়গায় কামড় দিয়েছে যেখানে নূরের দাগ হয়ে গিয়েছে। এখন সর্বনাশ, যদি কেউ ঘুমটা সরিয়ে ফেলে তাহলে তো দেখে ফেলবে। সাদাব আর চোখে দেখতে লাগলো নূরকে। নরিন আফরোজ বলল, 2 দিন হলো মাত্র জ্বর গিয়েছে, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর আসবে না তো আবার? বলেই কপালে হাত দিলেন, দেখলেন না তাপমাত্রা ঠিক আছে। সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে তাকালেন সাদাফের দিকে। ওনার এমনি খুব পছন্দ সাদাফ, আর উনি তো আজকে থেকে ঠিক করে রেখেছেন সাদাফকে নিজের মেয়ের জামাইয়ের মতো ট্রিট করবে। তাই নূরের দিকে মনোযোগ না দিয়ে চুপচাপ চলে গেল সাদাফের কাছে। গিয়ে সাদাফকে মাছের বড় মাথাটা দিলেন, যেটা সবসময় সাদাফের বাবা অর্থাৎ হুমায়ুন রহমানকে দিতেন। ওনার খুব পছন্দ ছিল, কিন্তু আজকে সবাই অবাক হয়ে গেল মাথাটা সাদাফের প্লেটে দেওয়ায়। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সামিহা বেগমের দিকে, চোখ রাঙালেন, মনে মনে বললেন, কি করেছে মাথা মোটা মহিলা? কাল শুধু বলেছিলাম সাদাব আর নূরের কথা, উনি তো আজকে থেকেই সাদাবকে মেয়ের জামাই বানিয়ে বসে আছে। সামিহা বেগম চোখ রাঙানো দেখলেও বিশেষ পাত্তা দিলেন না। মাথাটা তুলে দিয়ে সাদাফের মাথায় হাত বুলিয়ে বলল, খা বাবা, সুন্দর করে মাথাটা খা। সারাদিন কত প্রেশার তোর উপরে, বাড়িতে ঝামেলা, অফিসের ঝামেলা, সব তোকে দেখতে হয়। তোর মাথাটা খাওয়ার দরকার, খা বাবা। হুমায়ুন রহমান বুঝতে পারলেন সামিহা বেগমের মতলব, তবে বাবা হিসেবে উনি খুশি হলেন। নিজের কাছে খুব ভালো লাগছে, যা কেউ তো আছে বলার আগে সব কিছু বুঝে গিয়েছে। এদিকে সাদাফের সামিহা বেগমের ব্যবহার দেখে কাশি উঠে গেল। সামিহা বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বললেন, খা বাবা, মনোযোগ দিয়ে খা। খাওয়ার সময় এদিক ওদিক এত তাকাতে হয় না। আর কি খাবি বাবা? তোর তো গুড়ের পায়েস অনেক পছন্দ। আজকে তোর জন্য আমি গুড়ের পায়েস রান্না করব, ঠিক আছে? কথাটা শুনেই নরিন আফরোজ সাথে সাথে তাকালো সামিহা বেগমের দিকে। বুঝতে পারছে না সামিহার আজকে কি হলো। সমস্ত মনোযোগ যেন শুধু সাদাফের দিকে। টেবিলে যে আরও কেউ আছে, ওনার নিজের ছেলে মেয়ে আছে, সেটাও ভুলে গিয়েছে সামিহা বেগম। সাদাফ চুপচাপ খায় মনোযোগী হলো। সামিহা বেগমের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বলল,
ধন্যবাদ ছোট আম্মু। বলেই খেতে শুরু করলো। এদিকে সাইমন আর রিমা একজন আরেকজনের দিকে তাকাতে পারছে না। গতকাল রাতে কি এমন হয়েছিল সেটা এখনও জানা যায়নি, পরে জানা যাবে। আপাতত দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, মনোযোগ দিয়েছে শুধু খাওয়ার দিকে। সাদাফের খাওয়া শেষ হয়ে গেলে বেসিনে হাত ধুয়ে মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। যাওয়ার সময় সামিহা বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এক কাপ কফি হলে ভালো হয়, পাঠাবে একটু উপরে? সামিহা বেগম সাথে সাথে নূরের দিকে তাকিয়ে বলল, এই নূর, তাড়াতাড়ি যা, উপরে সাদাফের জন্য কফি নিয়ে যা। নূর অবাক হয়ে গেল। নূর কেন নিয়ে যাবে? সাদাফ সিঁড়ির কাছে এলো, উপরে যাবে ঠিক এমন সময় নরিন আফরোজ বলে বসলো। কি রে, গতকাল না বিয়ের কথা বলেছিলি? সাদাফের পা থেমে গেল। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে নরিন আফরোজ বলল, শুনছেন ছেলে যে বিয়ের কথা বলল, কিছু কি চিন্তা ভাবনা করেছেন? কোন মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন সবাই মিলে দেখি। বলেই নরিন আফরোজ সাথে সাথে নূরের দিকে তাকালো, দেখতে চাইলো নূরের কি রিয়াকশন। নূর সাথে সাথে চট করে বলল, কি দরকার শুধু শুধু একজন মানুষের খরচ বাড়ানোর বলো তো আম্মু? তাকে নতুন করে আলাদা করে কাপড় দিতে হবে, তাকে নতুন করে খাওয়াতে হবে, কত করতে হবে, কত কি দরকার। শুধু শুধু খরচ বাড়ানোর কি দরকার? উনি তো মাত্র অফিসে জয়েন করেছে, কয় টাকাই আর বেতন পাবে বলো? নরিন আফরোজ নূরের যুক্তি শুনে বোকা হয়ে গেলেন। নরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, তুই কবে বড় হবি রে সাদাফ? কি ওই অফিসের চাকরি করে যে বেতন পাবে ও ওই অফিসের মালিকের ছেলে ওর লাভের অংশ পাবে যেমন ওর বাপ চাচারা পায়? আর একটা বউ পালার মতো যোগ্যতা আমার ছেলের আছে কি রে সাদাফ? কথা বলছিস না কেন? বলল নরিন আফরোজ। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সাদাব, তুই তো 2 দিন আগে বললি একটি মেয়ে তোর পছন্দ, আমরা সবাই চিনি মেয়েকে, নাম তো বললি না। ফজলুর রহমানও মনে মনে জানতে চায় সাদাফ আসলে নূরের কথা ভাবছে কিনা। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল, যাকে আমি বিয়ে করতে চাই সেই মেয়ে নিজে তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দেবে আমার জন্য, আমি বলবো না। বলেই হনহনি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নূর অবাক হয়ে গেল, এ কি ঝামেলায় ফেলে গেল সাদাফ ভাই। নূর কি করে বলবে ও সাদাফ ভাইকে বিয়ে করতে চায়? নূরের বুঝি লজ্জা লাগে না? এমন অসভ্য নির্লজ্জ কেন লোকটা? রাতে তো ঠিকই আমাকে ছি। মনে মনে কি ভাবছে নূর? রাতের কথা ভাবতেই নূরের গায়ে লোমকূপ সব দাঁড়িয়ে গেল। কিভাবে সবার সামনে বলবে নূর সাদাফ ভাইকে বিয়ে করতে চায়? এটা কি কখনো সম্ভব? নূর যে ছোট একটা মেয়ে হয়ে কিভাবে বিয়ের কথা বলবে? নূর কফি নিয়ে ঢুকলো সাদাফের রুমে। সাদাফ মাত্র প্যান্টের বেল্ট লাগাচ্ছে। নূর ইতস্তত বোধ করছিল সাদাফের সামনে যেতে। প্যান্টের বেল্ট লাগাচ্ছে এমন অবস্থায় নূরের ঢুকতে কেমন যেন লাগছে। নূর দাঁড়িয়ে রইল দরজায়। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে নূরের হেজিটেশন বুঝতে পেরে বলল, সমস্যা নেই, ভেতরে টেবিলে এসে কফি রাখ। নূর এক পা দোপা করে টেবিলের কাছে গিয়ে কফি রেখে দাঁড়িয়ে রইল। সাদাফ নূরের দিকে তাকালো, কিচ্ছু বলল না। রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কিছু বলবি? এখনো দাঁড়িয়ে আছিস যে? নূর টেবিলের কাছে থেকে হেঁটে হেঁটে সাদাফের কাছে এসে দাঁড়িয়ে বলল, আপনি কেন বললেন যে আপনাকে বিয়ে করবে, সে নিজে প্রস্তাব দেবে? সাদাফ বলল নূরের দিকে তাকিয়ে, ঠিকই তো বলেছি, যে আমাকে বিয়ে করতে চায়, যে আমাকে ভালোবাসবে, তার অবশ্যই মুখ ফুটে বলতে হবে। আমি কি এত সস্তা নাকি চুপচাপ চাইলেও আর পেয়ে গেল? আমার জন্য তো লড়তে হবে। যে আমাকে চায়, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাকে তো পরীক্ষা দিতে হবে সে আমাকে আসলে ভালোবাসে কিনা। যদি কারোর সামনে সাহস করে বলতেই না পারে, তাহলে আর কিসের ভালোবাসা? মনে মনে তো সবাই ভালোবাসতে পারে, যে ভালোবাসা প্রকাশ করতে জানে সেটাই ভালোবাসা। আর যদি সে ভালোবাসে, সে সাহস করে বলতে না পারে তখন? জানতে চাইলো বোকা নূর। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি করব? সাবাকে বিয়ে করে ফেলবো। আর তুই কেন চাস না আমার বিয়ে হোক, আমি বিয়ে করি? তুই কি মনে করিস আমার টাকা নেই? বিয়ে করে আমি বউকে খাওয়াতে পারবো না তাই? বলল সাদাফ। নূর বলল, না না, তা কেন হবে? আমি হঠাৎ আপনার বিয়ের কথা শুনে তাড়াহুড়ো করে এই কথা বলে ফেলেছি। আমি মোটেও আপনাকে ফকির মনে করি না, বিশ্বাস করুন। মেয়েটা যদি আমার মতো লাজুক হয় আর ভীতু হয়, তাহলে বাপ চাচাদের সামনে কিভাবে বলবে যে আপনাকে বিয়ে করতে চায়? বলল নূর। তুই লাজুক, তুই ভীতু? তাহলে তোর বাপ চাচাদের যে বল, রাতের আধারে তুই আমার রুমে আসিস আর কি কি সব করিস দেখি। তোর লজ্জার ভয় কোথায় থাকে? না না, এটা যে বলবেন না। আচ্ছা, আর কোনো উপায় নেই আপনি কাকে বিয়ে করতে চান সেটা বোঝানোর? বলল নূর। এই মুহূর্তে আর কোনো উপায় দেখছি না, পরে যদি মনে পড়ে তাহলে তোকে জানাবো।
বলেই সাদাপ রুম থেকে বের হবে, হঠাৎ মনে পড়ল রাতে নূরকে গলার কাছে একটা কামড় দিয়েছিল, সেটার দাগ কতটা হয়েছে একটু দেখতে। নূরের কাছে এসে ঘুমটা হঠাৎ ফেলে দিল সাদাপ। নূর ভেবাচাকা খেয়ে গেল। হঠাৎ ঘুমটা ফেলে দেওয়ায় ঝরঝরিয়ে নূরের সামনের চুলগুলো মুখের উপর এসে পড়ল। সাদাপ মুগ্ধ হয়ে দেখল দৃশ্যটি, তারপর গলার কাছে চুলগুলো একটু সরিয়ে দেখল, স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের কামড়ের দাগের মতো। সাদাপ মুচকে হাসলো, তারপর বলল, এখনো জ্বালা করছে? ব্যথা করলে একটি মলম লাগিয়ে নিস, আমার আলমারিতে মলম আছে। নূর মাথা নেড়ে সায় জানালো। সাদাপ কথাটি বলেই বের হয়ে গেল। মনে মনে ভাবলো, পাগল নূর সারাদিন এখন পাগলামি করবে আর উপায় খুঁজে বের করার চেষ্টা করবে, তারপরও সাদাফ খুশি, সারাদিন সাদাফকে নিয়ে ব্যস্ত থাকবে। বিকাল 5টা বাজে। নূর ঘুম থেকে উঠে বিকালে ড্রয়িং রুমে এসে বসেছে। আজ হুমায়ুন রহমান ও ফজলুর রহমান কেউ অফিসে যায়নি, তারাও চা খাওয়ার জন্য নিচে এসে বসেছে। নূর আমতা আমতা করছে হুমায়ুন রহমান ফজলুর রহমানের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ খুঁজে পাচ্ছে না। হুমায়ুন রহমান নূরকে ডেকে বলল, এদিকে আয় তো। মা, কি হয়েছে, কিছু বলবি? নূর উঠে গিয়ে হুমায়ুন রহমানের সাথে বসে বলল। না বড়াব্বু, কিছু বলবো না। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা বড়াব্বু, সাদাব ভাইয়া কাকে বিয়ে করতে চায় যদি মেয়েটা ভালো না হয়, যদি মেয়েটা অনেক ঝগড়ুটে হয়, যদি আমাকে রিমাকে সহ্য করতে না পারে? তুমি এমন মেয়েকে বিয়ে করিও না প্লিজ। ফজলুর রহমান অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে। হুমায়ুন রহমান মুচকি হাসলেন, হেসে বললেন, তুই কি করে জানলি মেয়েটা ঝগড়াটে হবে? ভালো তো হতে পারে, তোর মতো লক্ষ্মীও তো হতে পারে। নূর বলল, মোটেও না, আমার মতো কোনোদিনই হবে না। আমি তো শুধু একটাই, তোমার আদরের নূর। অন্য কেউ কি আমার মতো হতে পারবে বলো? এই বিয়েটা ক্যান্সেল করে দেয়া যায় না? সাদাব ভাইয়ার কি এমন বয়স হয়েছে? পাশের বাড়ির একটা ছেলে তো 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করেনি। আর সামনে তো আমার এসএসসি পরীক্ষা, তাহলে এই সময় যদি বিয়ে করে আমরা কি আনন্দ করতে পারবো বলো? এর থেকে ভালো সাদাব ভাইয়াকে বলে দাও না এই বিয়েটা হবে না। ফজলুর রহমান অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে। এটাই স্পষ্ট নূর চাইছে না সাদাপের বিয়ে হোক। তবে কি সাদাপের আগে নূরই সাদাপকে চেয়ে বসবে? মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে সাইমন রুমে গিয়ে ভাবতে লাগলো রিমার কথা। রিমা কলেজে চলে গিয়েছে, সাইমন আজকে ভার্সিটিতে যাবে না। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা। সাইমনের কলার ঝাঁকাতে ঝাঁকাতে সাইমনকে বলল, বিয়ে করবি, প্রেম করবি, তাহলে ওকে দিয়ে কাজ করাস না কেন? সাইমন বলল, ছেলে যেহেতু হয়েছি, একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। কথাটি বলার সাথে সাথে রিমা সাইমনের কলার ধরে নিয়ে সাইমনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সাইমনের উপর চড়ে বসে বলল, এবার বল, কি করবি? বিয়ে করবি, প্রেম করবি, আর তোর ঘরে গিয়ে ঘর গুছাবো আমি, তোর কাপড় চোপড় ধোবো আমি, আয়রন করবো আমি, তাই তো? এটাই বলতে চাচ্ছিস? সাইমন ভেবাচাকা খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। এদিকে অদ্ভুত অনুভূতি হচ্ছে, রিমা ওর উপরে বসে আছে, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। ভেবাচাকা খেয়ে বলল, হ্যাঁ, বিয়ে তো এক সময় করবই। রিমা যেন রাগে খেই হারিয়ে ফেল, আর কিছু বলতে পারছে না। হঠাৎ করেই আঁকড়ে ধরল সাইমনের ঠোঁট। না, এটা কোনো চুমু না, রাগে ক্ষোভে সাইমনের ঠোঁটে কামড় দিয়ে বসেছে রিমা। এমন কামড় দিয়েছে সাইমন ব্যথায় রিমার কোমরে দুহাত দিয়ে চেপে ধরল। চোখ বন্ধ করে ফেলল সাইমন। কিছুক্ষণ পর সাইমনের ঠোঁট ছেড়ে দিয়ে রিমা সাইমনের ওপর থেকে উঠে বসে বলল, এবার যা, বিয়ে কর, বিয়ে করে বউকে দিয়ে কাজকর্ম করা। আর যদি আমার রুমে দেখি তাহলে জেনে রাখ, তোর কপালে অনেক দুর্গতি আছে। বলেই রিমা খাট থেকে নেমে বলল, যা, রুম থেকে বের হ। সাইমন কিছুক্ষণ যেন অবাক হয়ে পড়ে রইল, কিছু বলার ভাষা নেই। দৃশ্যটি মাথা থেকে যাচ্ছে না কোনোভাবেই। রিমা ওর কোমরের ওপরে বসে ওকে ঠোঁটে চুমু খেয়েছে। সরি, খুকি কামড় দিয়েছে, যাই হোক ঠোঁটে ঠোঁট স্পর্শ করেছে, নিজে থেকে এসেছে রিমা। এটি বারবার ভাবতেই দেহ মন শিহরিত হচ্ছে সাইমনের। শত হলেও সাইমন একটি পুরুষ মানুষ। এত রাতে এভাবে এরকম অবস্থায় নিজেকে আবিষ্কার করা, এটি যে ভূমিকম্পের চেয়ে কোনো অংশে কম নয়। হঠাৎ করে মনে পড়ল যে কথা বলতে এসেছিল, সে কথা তো বলাই হয়নি। কলেজ ক্যাম্পাসে যে ঢলাঢলি করে ছেলেদের সাথে কথা বলে হেসে হেসে সেই কথাই তো বলতে এসেছিল। সাইমন থেকে উঠে বসলো।
বসে ঠোঁট মুছতে মুছতে রিমার দিকে তাকালো। ভিতরে কেমন যেন লাগছে সাইমনের, ঠিক বোঝাতে পারবে না, তবে নিচের ঠোঁটকে অস্বাভাবিক ব্যথা করছে। খুব জোরে কামড় দিয়েছে অসভ্য মেয়েটি। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, কলেজ ক্যাম্পাসে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছিলি কেন? আমার ইচ্ছা, আমি যার সাথে ইচ্ছা হয় হেসে হেসে কথা বলবো, তাতে তোর কি? প্রথমত বড় হয়ে তোর সম্মানের সাথে কথা বলবি, ভবিষ্যৎ ও সম্মান দিয়ে কথা বলবি। দ্বিতীয়ত তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস, এই ঠোঁট দিয়ে কারোর সাথে হেসে হেসে কথা বলতে পারবি না। চুমু তুই খেয়েছিলি, আমি কামড় দিয়ে এটা শোধ দিলাম, হিসাব বরাবর। না, বরাবর না। আমি যখন চুমু দিয়েছিলাম তুই মজা পেয়েছিলি, আর যখন আমাকে দিয়েছিস আমি ব্যথা পেয়েছি, তাই তোকে এখন ব্যথা দেব। মানে? না কিছু না, এখন তোকে বিছানায় শোয়াবো, তারপরে তোর উপরে বসে তোকে কামড় দিব। কিন্তু আমি তো আবার অনেক মহান টাইপের লোক। তুই আমাকে কলার জাকাতে জাকাতে নিয়ে গিয়েছিলিস, আমি তোকে সুন্দর করে কোলে করে বিছানায় নেব। খবরটার কাছে আসবি না, না হলে কিন্তু আমি চিৎকার করব। ডাক তোর বাপ চাচা ভাইকে, তারাও দেখুক তুই আমার ঠোঁটে কামড় দিয়ে কি অবস্থা করেছিস। ডাক। বলেই রিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেললো সাইমন। যেই সাইমন উপরে উঠে বসবে অমনি রিমা বলল, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো কামড় দিব না, প্রমিস করে বলছি। মনে থাকবে তো? আর কলেজ ক্যাম্পাসে এদিকে সেদিকে কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না, এটা প্রমিস কর। বলল সাইমন। আমি কথা বললে তোমার কি সমস্যা? তুমিও তো মানুষের সাথে কথা বলো, আমি যে তোমাকে কিছু বলিনি। বলল রিমা। করিসনি, কিন্তু তাহলে তুই আমার কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিস কেন? তাহলে তুই আমাকে এইমাত্র কামড় দিলি কেন? কি চিন্তা করে করেছিস? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে গান গাইছিস কেন 3 দিন ধরে? আমি কি তোকে একবারও বলেছি আমার গার্লফ্রেন্ড আছে বা আমি কাউকে পছন্দ করি? আমি কি বলেছি তোকে? তাহলে তুই কেন এগুলো বানিয়ে নিয়ে মনে মনে চিন্তা করছিস? আমি কি করব? নূর তো বললো তোমার সামনে বিয়ে, তো বিয়ে যখন করবে বউকে দিয়ে করাও, আমাকে দিয়ে কেন করাবে? বলল রিমা। সাইমন খাটে সুন্দর করে বসলো, বসে রিমার দিকে তাকিয়ে বলল, নূরের কথা এসব পাগলামি? নূর কি বুঝে আমি বিয়ে করব এই জন্য? এটা শুনতে তোর খারাপ লাগছে? মন খারাপ হয়েছে? কেউ আমার বউ হবে, কেউ আমার ঘর গোছাবে, আমার কাজ করবে, তোর এগুলো শুনতে খারাপ লাগেনি? জানতে চাইল সাইমন। রিমা কাঁদো কাঁদো কণ্ঠে মাথা এদিক ওদিক করে ইশারা করে বোঝালো না। সাইমনের ঠোঁটে খেলে গেল এক চিলতে হাসি। মুচকি হেসে রিমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যা, আর কখনো কাউকে বিয়ের কথা বলবো না, আর কোনোদিন গার্লফ্রেন্ডও বানাবো না। এখন থেকে তো আমার ঘরের সব কাজ তুই করতে পারবি তো নাকি? আমি তোর কাজে ভীষণ অভ্যস্ত, অন্য কেউ আমার ঘরে টাচ করুক এটা আমার পছন্দ না। আমি কোনো কিছু খুঁজে পাই না, আমার প্রত্যেকটা জিনিস তোর আমার যেখানে রাখা দরকার তুই সেখানে রাখিস। আমি এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, তাই এখন থেকে সব কাজ তুই করবি, মনে থাকবে। রিমা মুচকি হাসলো। সাইমন বিয়ে করবে না এ কথা শুনে রিমা মনে মনে খুশি হলো, আর মাথা তুলল না। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, এখন তাহলে আমি যাই, অনেক রাত হয়েছে। আসলে সত্যি কেউ দেখলে অনেক সমস্যা হয়ে যাবে, আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না, অন্য কেউ আমার ঘরে আসবে না। বলে রিমার দিকে আর ফিরে তাকালো না। ওর যা জানার প্রয়োজন ছিল জেনে গেছে, এখন গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। বর্তমান ভাবতে ভাবতেই সাইমন চোখ লেগে গেল। দিনে দুপুরে ঘুমিয়ে পড়লো। এদিকে বেলা বাজে 5টা। সাদাব হঠাৎ অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো। আজকে আর অফিসে যাবে না, একটা প্রয়োজনীয় কাজ আছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখা হয়ে গেল নূরের সাথে। নূর সাদাবকে দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলো, আজকে আপনি এত তাড়াতাড়ি? আপনি তো সন্ধ্যার আগে বাড়ি আসেন না। সাদাব বলল। বলেই সাদাব রুম থেকে চলে গেল। রুমে ঢুকে ওয়াশরুমে গোসল করার জন্য গেল সাদাব। এদিকে নূর কফি তৈরি করে রুমের সামনে এসে দেখলো রুমে দরজা চাপানো। নূর একবার নক করলো।
নক করার পর দেখলো ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। তাই নূর দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢোকার সাথে সাথেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হলো সাদাব ভাই, শুধুমাত্র একটি টাওয়াল পেঁচানো কোমরে, তাও অনেক নিচু করে, যেন আরেকটু হলে খুলে পড়বে। চুল ভেজা শরীর দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, বুকের পশমগুলো বুকের সাথে লিপটে আছে, কপালের চুলগুলো যেন কপালের সাথে ভিজে লিপটে আছে। নূর সাদাফের দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। কোনো ছেলেকে এমন সুন্দর লাগতে পারে? কখনো সাদাবকে এরকম খালি গায়ে অর্ধনগ্ন অবস্থায় দেখেনি নূর। পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার দেখছে আর শুকনো ঢোক গিলছে। সাদাব তাকিয়ে আছে নূরের দিকে, মনে মনে ভাবছে। সাদাব এমন অবস্থায় এক পা দুপা করে নূরের কাছাকাছি চলে আসলো। নূরের হাত কপাটি অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাব খেয়াল করে নূর হাত থেকে কফির কাপটি টেবিলে রাখলো, রেখে নূরকে ধীরে ধীরে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে বলল। নূর শুকনো ঢোক গেল কোনো মতে, সাদাফের দিকে তাকালো। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতেই নূরের দিকে তাকিয়ে আছে। নূর আর এই চোখের সাথে চোখ মেলাতে পারল না। সাথে সাথে বাদিকে ঘাড় কাত করে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। সাদাব আরও একটু ঝুঁকে এসে নূরের শরীরের দুই পাশে দুই হাত দিয়ে দেয়ালে চেপে দাঁড়িয়ে নূরের কানে কানে ফিস ফিস করে বলল। সাদাব ডান হাতের আঙুলগুলো দিয়ে নূরের কপালের চুলগুলি একটু একটু করে কপাল থেকে সরিয়ে কানে পিঠে গুজে দিল। নূরের শ্বাস প্রশ্বাস যেন আরও দ্রুত হয়ে গেল সাদাবের এই অল্প একটু স্পর্শে। সাদাব ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। এই অল্প একটু স্পর্শে এরকম কেঁপে উঠছিস নূর? তুই যদি বুঝতে পারতি এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে, তাহলে হয়তো তোর ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যেত। নূরের শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হয়েছে যে সাদাব নূরের বুকের ওঠানামা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছে। সাদাবের যেন দৃষ্টিতে আরও ঘোর লেগে যাচ্ছে, কেমন নিজেকে মাতাল মাতাল লাগছে। ডান হাত ধীরে ধীরে নামিয়ে সাদাব নূরের কোমর হালকা টানে নিজের একদম কাছাকাছি মিশিয়ে নূরকে বলল। কেন তুই বারবার এসে আমার ভিতরে এই অন্য একটা আমিকে জাগিয়ে দিস নূর? তুই কি জানিস আমার এই অন্য আমিটা কতটা ভয়ঙ্কর? সহ্য করতে পারবি না তো? সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে নূরের কপালে, গালে, সব জায়গায়। নূর যেন আর নিজের মধ্যে নেই। ভয়ে কি শিহরণে নাকি অন্য কোনো অজানা অনুভবে নূরের হাত পা কাঁপতে লাগলো। সাদাফ নূরের গালে নিজের না ঘষে বলল। আজকে তোকে ছেড়ে দিলাম, যা। আমাকে আমার এক জায়গায় যেতে হবে, আসলে অনেক জরুরি কাজ। বন্ধু বান্ধবীরা আসবে, হ্যাং আউট আছে, আসতে রাত হবে আমার। কফি খেয়ে বের হয়ে যাবো। বাইরে যা, আমি রেডি হবো এখন। নাকি তুই চাচ্ছিস তোর সামনে সবকিছু করি? আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই, একদিন তো দেখবি। বলেই সাদাফ নূরের সামনে টাওয়েলটা এমনভাবে হাত দিল যেন খুলে ফেলবে। নূর সাথে সাথে সাদাফের হাত ধরে ফেললো, চোখ খুলে বলল। কি করছেন আমার সামনে? কি খুলবেন নাকি আপনি? কি করবো, তুই তো যাচ্ছিস না, তাই ভাবলাম হয়তো দেখতে চাচ্ছিস, তাই তো সামনে চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নেই। তুই তো দেখবি, আর তো কেউ না। বলেই কফির মগটা হাতে নিয়ে কফিতে মুখ দিয়ে দেখলো কফিটা ঠান্ডা হয়ে গেছে। কিচ্ছু করার নেই, সময় নেই, তাই ঠান্ডা কফিটাই এক চুমুকে খেয়ে বলল। তাহলে বাইরে যা, আমি রেডি হব, আমার বেরোতে হবে। নূরকে বাহিরে যেতে না দেখে সাদাফ নূরের কাছে এগিয়ে এসে বলল। আসলে চাচ্ছিসটা কি? কিছু বলবি আমাকে? বেরোচ্ছিস না কেন? নূর আমতা আমতা করে সামনে দাঁড়িয়ে বলল। বলছিলাম যে বলছি কি, ওইখানে কি সাবা আপু আসবে? সাদাফ এবার বুঝতে পারলো নূরের সমস্যাটা কোথায়। নূরকে খেপানোর জন্য বলল। হ্যাঁ, সব বন্ধু বান্ধবীরা যেহেতু আসবে, ও তো আসবেই। বলি আলমারি থেকে একটি টি শার্ট বের করে নূরের সামনে শার্ট পরে বোতাম লাগাতে লাগলো সাদাফ। তারপর নূরের দিকে তাকিয়ে একটি আন্ডারওয়্যার বের করে বলল। এখন আমি এইটা পরবো, তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আচ্ছা, ব্ল্যাক পরবো নাকি রেড পরবো, কোনটা? নূর ভীষণ লজ্জা পেয়ে গেল, সাথে সাথে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাদাফ মনে মনে হাসলো। সাদাফ জানে নিচে গিয়ে অবশ্যই কোনো একটা অঘটন পাকাবে, এটা সাদাফ আগে থেকেই প্রস্তুত। সাদাফ রেডি হয়ে একেবারে নিচে নেমে দেখল হুমায়ুন রহমান, ফজলুর রহমান, নরিন আফরোজ এবং সামিহা বেগম সবাই নিচে, এমনকি সাইমন নিচে বসে আছে, কিন্তু নূরকে কোথাও দেখতে পারছে না। সাদাব তো চিন্তা ভাবনা করেছে নূর অবশ্যই নিচে না থাকবে, কোনো না কোনো ঘটনা তো অবশ্যই পাকাবে। চিন্তা করতে করতে নিচে নামলো। হঠাৎ হুমায়ুন রহমান বলল। কোথায় যাচ্ছ? সাদাব বাবার দিকে তাকিয়ে ভদ্র ছেলের মতো উত্তর দিল। এই তো বাবা, বন্ধুদের সাথে একটু গেট টুগেদার আছে, সেখানেই যাচ্ছি। ফিরতে রাত হবে আমার একটু।
তোমরা ডিনার করে নিও, আমার জন্য অপেক্ষা করো না। বলে যেই না বের হবে অমনি হুমায়ুন রহমান বলল, দাঁড়াও, এখনই যাচ্ছ কেন? নূরকে তো সাথে নিয়ে যেতে হবে। সাদাব জানতো এমন কোনো কথাই আসবে, কিন্তু অবাক হওয়ার ভান ধরে বলল, নূর? নূর কেন যাবে? ওইখানে তো বড়দের, আমার ফ্রেন্ডদের গেট টুগেদার, ওইখানে ও যে কি করবে? হুমায়ুন রহমান মনে মনে বলল, হায় রে নাটক! ঠিকই নূরকে উস্কে দিয়ে এখন এমন ভাব ধরছে কিছুই জানে না। ছেলে একটা পয়দা করছি, কি খেয়ে আল্লাহ জানে। বহুরূপী একটা ছোট্ট মেয়েটার মাথাটা চিবিয়ে খেলো। তারপর বলল, নূর তোর সাথে যাবে। ও বাহানা ধরেছে, তাছাড়া কোথাও বের হয় না, যাওয়াও হয় না। তাই ও তোর সাথে যেতে চাইছে, নিয়ে যা। সাথে অবশ্য নূর একা যাবে না, রিমাও সাইমন যাবে। সবাইকে একসাথে নিয়ে যা। তুই বন্ধুদের সাথে থাকিস, ওরা তিনজন নিজেদের মতো আড্ডা দিবে, সমস্যা নেই। সাদাব ঘাড় ঘুরিয়ে তাকালো সাইমনের দিকে। সাইমন 32টি দাঁত বের করে মিষ্টি একটা হাসি উপহার দিল, যেন কিছুই জানে না। সাদাব মনে মনে হাসলো, জানতো নূর ঠিকই একটা ঘটনা পাকাবে, ঠিকই সেই অনুযায়ী কাজ করেছে। সাদাবও চাইছিল নূরকে নিয়ে যেতে, ওর বন্ধু বান্ধবীরা সবাই দেখতে চেয়েছে নূরকে, তাই দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু একা কিভাবে নিয়ে যাবার কথা বলবে, তাই নূরকে দিয়ে বলিয়ে ছাড়লো। রিমা আর নূর দুজনেই রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। অবাক হয়ে তাকিয়ে রয়েছে সাইমন ও সাদাব, যেন চোখে ঘোর লেগে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে দুজন। এভাবে গেলে তো সর্বনাশ, সবাই ওদের দিকে তাকিয়ে থাকবে। দুই ভাই মনে মনে একই কথা ভাবছে। দুজনেই ব্ল্যাক কালারের পার্টি ড্রেস পরেছে, গলায় ঝুলিয়েছে ছোট্ট এই স্কার্ফ, চুলগুলো সুন্দর ঝরঝরে সিল্কি ছিঁড়ে রেখেছে, হালকা পাতলা মেকআপ, গোলাপি লিপস্টিক, যেন সদ্য পৃথিবীতে নেমে আসা দুইটা পরী। সাইমন কি মনে করে যেন তাকালো সাদাফের দিকে, দেখলো সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমন মনে মনে ভাবলো, আজকেও তাকিয়ে আছে। আসলে সাদাব ভাই কার দিকে তাকিয়ে আছে? নিজের বোনের দিকে নাকি আমার বোনের দিকে? পরক্ষণে ভাবলো যার দিকেই তাকাক ওর কি। আবার রিমার দিকে তাকিয়ে রইল সাইমন। সাদাফ হালকা একটু কেশে সাইমনকে বলল, আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। সাথে সাথে সিচুয়েশন থেকে বাঁচার জন্য বাইরে বের হয়ে গেল সাদাব। যেভাবে তাকিয়েছিল সবাই না জানে কি মনে করবে যদি খেয়াল করে থাকে। এদিকে বোকানুর মনে করলো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে, অথচ সাদাব ভাই ওকে ঠিক মতো দেখলো না। বাহিরে বের হয়ে গেল, মনটা যেন একটু খারাপ হয়ে গেল নূরের। তিনজন বাহিরে বের হয়ে দেখলো সাদাব গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সবাই যার যার মতো গাড়ি খুলে সিটে বসে গেল। রিমা ও নূর পিছনে বসলো, সাইমন স্বাভাবিক আগের মতোই সামনে বসলো। সাদাব কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল, আর চোখে শুধু মিররে একবার নূরকে দেখলো। ভিতরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে সাদাফের। মেয়েটা যেন ওকে মেরে ফেলতে চাইছে, আজকাল বড্ড জ্বালাচ্ছে, নূর ভীষণ জ্বালাচ্ছে। নূর যদি জানতো সাদাফে ঠিক কতখানি কষ্ট হয় নূরের কাছাকাছি এলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, তাহলে হয়তো বোকানুর কোনো দিনও সাদাফের কাছাকাছি ভিড়ত না। 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেল নির্ধারিত ভেন্যুতে। সাদাফ সাইমনের দিকে তাকিয়ে বলল, ওদের নিয়ে ওই এন্ট্রান্সের সামনে গিয়ে দাঁড়া, আমি গাড়ি পার্ক করে আসছি। সাইমন ও নূর রিমাকে নিয়ে এন্ট্রান্সের সামনে চলে গেল। সাদাব গাড়ি পার করে এসে ওদেরকে বলল, আয় ভেতরে চল। নূরের বুকটা কেমন দূর দূর করে কাঁপছে। ভিতরে সাবা আপু আছে, না জানি ওইখানে গিয়ে কি দেখতে হবে। চলে তো এসেছে সাদাব ভাইকে সাবা আপুর কাছ থেকে দূরে রাখার জন্য, কিন্তু ছোট্ট নূর কি পারবে সাদাব ভাইকে সাবা আপুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে? মনে মনে ভাবতে লাগলো নূর। চারজন ওরা ভিতরে ঢুকতেই দেখলো অনেক লোকজন। রিমা আর নূর পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাইমন সাদাব একটু এগিয়ে গেল, নূরের চোখ বারবার খুঁজে ফিরছে সাবা আপুকে। একটু সামনে যেতে দেখতে পেল সাবা আপু দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর করে সেজেছে আজ সাবা আপু, এমনিও সুন্দর। নূরে যেন এখন আজ মনে মনে একটু হিংসা হচ্ছে, নূরে থেকে বেশি সুন্দর যেন লাগতে না পারে। তাই রিমার দিকে ফিস ফিস করে বলল, আপু দেখো তো আমায় কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। রিমা অবাক হয়ে গেল, দেখলো নূরকে, বলল, তুই তো কখনো জিজ্ঞেস করিস না সুন্দর লাগে কি না, তুই তো এমনি সুন্দর, আর কত সুন্দর লাগাতে চাস। নূর বলল, এমনি সুন্দর আর আজকে সুন্দরের পার্থক্য আছে, দেখো আজকে আমাকে আলাদা সুন্দর লাগছে কিনা। রিমা বলল, আলাদা আবার কিভাবে সুন্দর লাগে? সুন্দরকে সুন্দরই লাগছে, আলাদা কিভাবে সুন্দর লাগে আবার?
বলতে বলতে এগিয়ে গেল সাবা আপুর কাছে। নূর ও রিমা এগিয়ে এলো। সাবা ওদের দেখে সাথে সাথেই নূরকে দেখে বলল, হাই প্রীতি, কেমন আছো? আর রিমা, তোমার কি অবস্থা? কেমন আছো? নূর একটু মুচকি হেসে বলল। ভালো আছি, আপনি ভালো আছেন? সাথে সাথে রিমা বলল। হ্যাঁ আপু, ভালো আছি। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। নূর চট করে তাকালো রিমার দিকে। নূরের যেন মনটা ভেঙে গেল। কই, নূরকে তো সেদে সেদে বললো না তোকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু সাবা আপুকে বলল, তার মানে সাবা আপুকে বেশি সুন্দর লাগছে। নূর সাথে সাথে রিমার হাত ছেড়ে দিল। রিমার হাত ছাড়তেই নূর দেখলো সাবা আপু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাইমন আর সাদাফের কাছে। তাই নূর সাথে সাথে বড় বড় পা ফেলে গিয়ে সাদাফের হাত ধরে বসলো। সাদাফ অবাক হয়ে গেল। এভাবে সবার সামনে, এমনকি বাড়িতে কোনো দিনও হাত ধরেনি, আজ সবার সামনে এসে সাদাফের হাত ধরলো। সাদাফ অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে হঠাৎ হাত ধরলে এসে? কিছু লাগবে? সাইমন অবাক হয়ে গেল। সাইমনও আপন ভাই এখানে দাঁড়িয়ে আছে, অথচ হাত ধরে ফেললো যে সাদাফের। পরে ভাবলো সাদাফ ভাই তো ছোটবেলা থেকে ওর সব সময় কোলে করে রাখতো, তাই সাদাফ ভাইয়ের নেওটা বেশি। এটা ভাবতে ভাবতেই চোখ পড়লো রিমার দিকে। দেখলো রিমার দিকে একটি ছেলে তাকিয়ে আছে। বিপদের সংকেত পেয়ে ওর সাথে সাথে রিমার দিকে হেঁটে গেল। সাবার কাছে এসে দেখলো নূর সাদাফের হাত ধরে আছে। সাবা সাদাফের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বুঝলো, তারপর বলল, সাদাব, চলো ওইখানে সবার সাথে যেয়ে পরিচিত হই। সাদাব বলল, কোথায়? চলো তো আগে। যেই পা বাড়াবে হাতে টান অনুভব করলো। দেখলো নূর হাত ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাদাব বলল, কিছু বলবি? কিছু লাগবে? নূর বলল, আমি একা এখানে ভয় পাই। সাদাব বুঝতে পারছে কি ভয় পায় তার মহারানী, কিন্তু না বোঝার ভান করে বলল, তাহলে ঠিক আছে, চল আমার সাথে চল। আর হাত ছেড়ে হাঁট, আমি তোর সাথেই আছি। নূর মনে মনে ভাবলো, আমি হাত ছেড়ে দিই আর অমনি সাবা ডাইনিটা তোমার হাতটা ধরুক, তাই না? কখনো না। কিন্তু মুখে বলল, না না না, আমি হাত ছেড়ে হাঁটলে পড়ে যাব। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের চোখের দিকে। নূর তাকালো সাদাফের দিকে, যেন আর একটু তাকিয়ে থাকলে চোর ধরা পড়ে যাবে। তাই নূর চোখ ঘুরিয়ে এদিক ওইদিক তাকাতে লাগলো। সাদাফ যা চাচ্ছে মনে মনে তাই হলো, কিন্তু এমন মুখে একটা ভাব যেন কিছু বুঝতে পারছে না। নূর সাদাফের হাত ধরে আছে। সাদাফ এইভাবেই বন্ধুদের সামনে এগিয়ে গেল। বন্ধুরা সাদাফকে দেখেই একে অপরকে ইশারা করতে লাগলো। শাহিন নামে এক বন্ধু বলে বসলো, ইস, এরকম পরি একটা বাচ্চা যদি আমার থাকতো, কোলে পিঠে আমিও বড় করে মানুষ করে পরে বিয়ে করতাম। নয়ন বলল। বলতেই সাদাফ, নূর ও সাবা এগিয়ে এলো বন্ধুদের কাছে। আসতেই বলল, কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এটা কে তোর সাথে? পুরো পরীর মতো লাগতেছে। নূর লজ্জা পেয়ে গেল পরিবলায়। সাদাফের হাত আর একটু খামচে ধরে সাদাফের কাছাকাছি দাঁড়ালো। সাদাফের হাত গিয়ে ঠেকলো নূরের বুকের কাছাকাছি, যেভাবে হাতটাকে জড়িয়ে ধরে রেখেছে। বন্ধুরা চোখ দিয়ে ইশারা করছে। সাদাফ ঘাট চুলকে বলল, এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম নূর। নয়ন ও শাহিন বলে বসলো, ও চাচাতো বোন, নাম নূর। নামের সাথে পুরোই মিল হয়েছে, পুরাই নূরের মতো দেখতে, নুরানি চেহারা। শাহিন বলল। নূর সাথে সাথে বলল, আমি মোটেও খুকি না, আর আমার বয়স 16 শেষ হয়ে যাবে সামনের বছর। নয়ন অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। ওর কাশি উঠে গেল। কাশতে কাশতে বলল, তার মানে তোমার এখন 16 হয়েছে, তাই তো? নূর হালকা করে মাথা ঝাঁকিয়ে বোঝালো। হ্যাঁ। নয়ন সাদাফের দিকে তাকিয়ে বলল, মামা, আমাকে একটু তাড়াতাড়ি পানি খাওয়া, পানি দরকার, আমার মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেছে। সবাই ওদের কাণ্ড দেখে হাসছে। সাদাফ আর নূর ওরা আসার আগে ওদের নিয়ে কথা হচ্ছিল। সবাই জানে মেয়েটা ছোট, কিন্তু 16 বছর এটা কেউ জানে না। সবাই এখন মনে মনে ভাবছে এই মেয়ের সাথে বিয়ের দিন বিড়াল মারবে কেমনে। শাহিন নূরের দিকে তাকিয়ে বলে বসলো, বুঝবো না কেন, কিন্তু বিড়াল আমার খুব প্রিয়। বিড়ালকে মারা আমার একদমই পছন্দ নয়। উত্তর দিল নূর। সাথে সাথে সবাই নূরের উত্তর শুনে হেসে দিল। সাবা বলল, কি শুরু করেছিস তোরা? থামবি? সাদা বলল, এজন্যই আসতে চাইনি, আর ওদেরও নিয়ে আসতে চাইনি। তোরা জোর করেছিলি বলে আসলাম, এখন থাম। ওকে, আমরা এখন থামবো, কোনো সমস্যা নেই। কিন্তু মামা, তুই বিড়াল মারবি কেমনে? বিড়াল মারা তো পছন্দ করবে না তোর ছোট খুকি।
বলল নয়ন। সাদাব বলল এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে বলল সাবার সাথে 2 মিনিট দাঁড়া, আমি একটু আসছি। নূর সাদাফের হাত আরো জোরে কষে জড়িয়ে ধরল। সাদাব বলল কি হলো, ওয়াশরুমে যাব? ওয়াশরুমে যাবি তুই? নূর বলল ওয়াশরুমে না যাই, দরজা পর্যন্ত যাব, আমার একা একা ভয় করে। সাদাব বলল তুই কি ছোট বাচ্চা? এখানে 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। নূর বলল আমি তো বাচ্চাই, আর আমার এখানে একা একা ভয় করে, আমি আপনাকে ছাড়া কোথাও থাকবো না। নূরের মনে মনে চিন্তা, যদি সাদাফের হাত ছেড়ে দেয় আর সাবা আপুর সাথে যে কোনো জায়গায় কথা বলে চুপচাপ করে, সেজন্য নূর সাদাফকে ছাড়বে না, প্রয়োজনে অসমের দরজা পর্যন্ত নিয়ে যাব। সাদাফ বলল ও আচ্ছা আচ্ছা, তুই তাহলে বাচ্চা না, তাহলে চল আজকে তোকে যে ফিডার খাওয়াবো। নয়ন বলল এমন করছিস কেন? যা না, ওয়াশরুম পর্যন্ত নিয়ে যা, একটু ভালো করে ফিডার খেয়ে আনিস বাবুটাকে। এদিকে সাইমন এসে দেখলো রিমা একা দাঁড়িয়ে আছে। রিমার সামনে এসে বলল ছেলেটা কে ছিল? রিমা এদিক ওদিক তাকালো, তাকিয়ে বলল কোন ছেলেটা? সাইমন বলল তুই কি আমাকে বোকা পেয়েছিস? একটা ছেলে তোকে দেখে হাসছিল। রিমা বলল আমাকে দেখে হাসছিল? আমি তো হাসছিলাম না, আর কেউ আমাকে দেখে হাসলে এটা আমার কি দোষ? সাইমন আরেকটু কাছে এসে বলল দেখ রিমা, তোর সাথে কিন্তু আমার শান্তি চুক্তি হয়েছে। তুই কিন্তু কারোর সাথে হেসে হেসে কথা বলতে পারবি না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে। কোনো কথা কোন দিকে নিয়ে যাচ্ছে, আর কোন ছেলে ওকে দেখে হাসলো কিছুই জানে না রিমা। এদিকে এত কিছুর পরেও নূর হাত ধরে রয়েছে সাদাফের। নূরাজ ঠিক করে রেখেছে সাদাফকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। সাদাফ তাকালো বন্ধুদের দিকে। নয়ন সাদাফের কানে কানে বলে বসলো যা না, বাবুটাকে কোলে কোলে নিয়ে ওয়াশরুমে যা, ফিডার খাবে তোর বাবু, ভালো করে খাওয়া, না হলে বাসুরাতে বিড়াল মারতে পারবি না তুই। আর তুই খেলাধুলা করতে না পারলে আমি যে তোর বউকে গিফট করব ভেবে রাখছি, সেই প্ল্যানের ওপর 1 বালতি পানি পড়ে যাবে। সাদাফ বিরক্ত হয়ে তাকালো নয়নের দিকে, তারপর বলল থামবি তুই, আমি আছি আমার জ্বালায়। মনে মনে ভাবতে লাগলো হ্যাঁ, তুই ওইসব গিফট কর, আর এই পাগলিটা যে বাড়ির শুদ্ধ মানুষকে দেখিয়ে বেড়াক। দেখো দেখো, আমাকে বিয়ের উপহার দিয়েছে সাদাব ভাইয়ের বন্ধুরা। সাইমন এদিক ওদিক তাকিয়ে বলল ওই পাশে চল, এই পাশে অনেক ছেলে এখানে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাঁত কেলিয়ে হাসছে। রিমা বলল আসলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি। আমি তো কাউকে দেখে হাসছি না। সাইমন বলল এটাও আমার সমস্যা, তোকে দেখে আরেকজন হাসবে কেন? তোকে দেখে হাসার অধিকার কারো নাই। তুই আমার সাথে ওই পাশে চল, আমি যেখানে থাকবো সেখানে তুই থাকবি। একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি, তোর পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দিব আমি। বলেই রিমার হাত ধরে আর একটু সামনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল সাইমন। এদিকে সাদাফের আসলে ওয়াশরুম পেয়েছে, কিন্তু কোনোভাবেই নূর ছাড়ছে না। সাদা বলল নূর, কি শুরু করেছিস বাচ্চাদের মতো? আমি যাবো আর আসবো, সবাই কি বলবে বলতো তোকে যদি আমি সত্যি সত্যি ওয়াশরুমে নিয়ে যাই? নূরও নাছর বান্দা, নুরাজকে সাদাবকে ছাড়বেই না। এক তো সাবাব অনেক সুন্দর করে সেজে গুজে এসেছে, তার উপরে নূর বাসা থেকে নিজে নিজে প্রমিস করে এসেছে আজকে সাদাবকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। তাই আমতা আমতা করে বলল আমি দরজা পর্যন্ত যাব, কিন্তু তারপর আপনাকে এখান থেকে আমি একা ছাড়বো না। সবাই কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে, যেন খেয়ে ফেলবে একটা এরকম দৃষ্টি। সাদাব বিরক্ত হয়ে বলল তুই তো সারাদিন খেয়ে কুল পাস না, তোর চোখ দিয়ে তো মনে হয় আমাকে সারাদিন ভরি খেতে থাকিস, আরেকজন খাবে কিভাবে? নূর বলল আমি চোখ দিয়ে খাই মানে কি? আর তাছাড়া ভুলে যাবেন না, আমি আপনার প্রতিবেশী পাশের রুমে থাকি, আমার অধিকার আপনার উপর সব থেকে বেশি। কি প্রতিবেশী, তাই আমাকে খাওয়ার অধিকার তোর বেশি? মানে কি বললি তুই এটা? আমি কি কোনো খাবার যে আমাকে তুই খাবি বা কে খাবে এটা নিয়ে আলোচনা করছিস? ঠিক আছে, চল ওয়াশরুম পর্যন্ত চল, আমার ওয়াশরুমে যেতে হবে। বলেই নূরের হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। ওয়াশরুম পর্যন্ত এসে সাদাব নূরের হাত থেকে হাত ছাড়িয়ে বলল এবার খুশি? তাহলে এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না, আমি যাবো আর আসবো। নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালে সাদাব ওয়াশরুমের ভিতরে গেল। 5 মিনিট পর বের হয়ে দেখলো নূর কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। একটা ছেলে দাঁড়িয়ে নূরের সাথে কথা বলছে। সাদাব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। নূর সাদাবকে দেখে আবার সাদাবের হাত খপ করে ধরে ফেল। সাদাব জানতে চাইল ছেলেটিকে? নূর বলল আমি তো চিনি না, এই অনুষ্ঠানে এসেছে, বলল আমাকে নাকি পরীর মতো লাগছে।
সাদাব চট করে তাকালো ছেলেটির দিকে। ছেলেটি আমতা আমতা করে বলল, আসলে না, মেয়েটি আসলে অনেক সুন্দর, তাই বলছিলাম আর কি। এই প্রোগ্রামের সবচাইতে সুন্দর এই পরের মতো মেয়েটি হচ্ছে নূর। আপনি কি ওনার বড় ভাই? সাদাবের উদ্দেশ্যে জানতে চাইলো ছেলেটি। সাদাব নূরের হাতটি শক্ত করে ধরলো, তারপর বলল, না, আমি এই পরীর মতো মেয়েটির চাচাতো ভাই, আপন ভাই না। বলেই নূরের হাত ধরে একটু দূরে যেখানে কেউ নেই সেখানে নিয়ে গেল। গিয়ে নূরকে বকাঝকা করতে লাগলো। কেন একটি আগন্তুক অপরিচিত লোকের সাথে কথা বলছিলি, হাসছিলি? তুই চিনিস ওই ছেলেকে? আমি বের হতে দেরি হলে তোর সাথে যদি খারাপ কিছু করতো? ওয়াশরুমের ওখানে নির্বেলিতে কেন হেসে হেসে কথা বলছিলি? চিনিস তুই এই ছেলেকে? নূর মাথা নাড়িয়ে না বোঝালো, তারপর কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করব? উনি তো এসে আমার সাথে ইচ্ছে করে কথা বললেন। কেউ কথা বলতে আসলে বুঝি তার সাথে খারাপ ব্যবহার করব? সাদাফের মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে। নূরের দিকে তাকিয়ে বলল, সারাদিন তো আমার হাত ধরছিলি, কারণ কেউ আমার দিকে তাকিয়েছিল এই জন্য। তুই কেন তাহলে আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছিলি? তোকে পরীর মতো বলেছে আর তুই গলে গিয়েছিস, তাই না? নূর মাত্র কিছু একটা বলবে তার আগেই সাদাফ নূরের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। নূর সাথে সাথে সাদাফের শার্টের কলার দুটো ধরে সরাতে চেষ্টা করলো, কিন্তু সাদাফ খুব উগ্রভাবে নূরের ঠোঁটে চুমু খাচ্ছে। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সাদাফ। কেউ একজন সুন্দর বলেই তার সাথে হেসে হেসে কথা বলতে হবে, এজন্য সমস্ত রাগ সমস্ত অভিমান যেন নূরের ঠোঁটের উপরে দিতে লাগলো সাদাফ। নূরের কোমল ঠোঁট সাদাফের এই উগ্রতা যেন নিতে পারছিল না। নূরের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাদাফ নিজের হাতের আদলে অনুভব করলো নূরের চোখের পানি। সাদাব ধীরে ধীরে উগ্রতা কমিয়ে দিল। নূরের ঠোঁট ছেড়ে নূরের দিকে তাকালো, দেখলো নূরের নিচের ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে, লাল হয়ে আছে। সাদাব নিজের উপরে নিজের ভীষণ রাগ হলো। উপরের দিকে তাকিয়ে বড় একটি দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর আবার খুব সুন্দর করে আদরের সাথে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে ধীরে ধীরে চুমু খেতে লাগলো সাদাফ। নূর এবার যেন খামচে ধরলো সাদাফের কলার সহ গলার কাছটায়। কয়েকটা জায়গায় সাদাফের নূরের হাতের নখ লেগে ছুলে গেল।